595টি ড্রোন এবং 40 থেকে 45টির মতো ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার এই জলমের হামলা মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ পূর্ণমাত্রায় শুরু হওয়ার পর দীর্ঘস্থায়ী এবং ব্যাপক বিধ্বংসী বলা হচ্ছে রাশিয়ান সেনাবাহিনী নয়, ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফ থেকে। এ ব্যাপারে এখনও পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনীর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে সর্বশেষ সংবাদ অনুযায়ী যেটি জানানো হয়েছে, এই হামলায় স্কুল, বাড়ি, ঘর এবং শিল্প কারখানা থেকে শুরু করে অনেক বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ এই হামলাটি এমন সময় ঘটল যখন জাতিসংঘের অধিবেশন চলমান। মূলত জাতিসংঘের অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমার যে বক্তব্য বা পশ্চিমার যে শব্দবোমা সেগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্যই কি এই হামলা? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যাভরভের বক্তব্যে ক্ষোভ উগরে পড়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের উপর। তার বক্তব্য অনুযায়ী তারা যদি পূর্ব প্রান্তে কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করে তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। বন্ধুরা, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যখন এই ধরনের কৌলুষণগত অবস্থা চলছে, তখনই মূলত রাশিয়া ইউক্রেনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাতের যে ভয়াবহ আলামত উঠে আসলো, সেটি আসলে কোনোভাবেই একটি যুদ্ধবিরতির ব্যাপারটি নির্দেশ করে না। যদিও আন্তর্জাতিক বিশ্ব এই হামলার চরম নিন্দা জানিয়েছে, তবে এই সকল নিন্দায় কারো কিছু যায় আসে না। পুরো ব্যাপারটি আপনি যদি এখন অবজারভেশন করেন তাহলে দেখবেন হামলা কত সহজলভ্য হয়ে গেছে। রাশিয়া ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেনের অভ্যন্তরে তাদের হামলার মাত্রা, ধ্বংসযোগ্য এবং যে কার্যকারিতা সেটি বহুগুণে বৃদ্ধি করেছে শুধুমাত্র এই আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহারের মাধ্যমে। ইরানের ডিজাইনে নির্মিত রাশিয়ার ব্যবহৃত এই আত্মঘাতী ড্রোনগুলো রাশিয়া রিভাবৃষ্টের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি যোগ করে তাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ধ্বংসযজ্ঞের মাত্রা পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি করে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, এখন তারা ইচ্ছা করলে ডাল ভাতের মতো ইউক্রেনের অভ্যন্তরে শত শত ড্রোন হামলা একসাথে চালাতে পারে। 500টা চালাইছে, তারা আরও অনেক চালাতে পারে। সর্বশেষ এক পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে একদিনে তারা এখন প্রায় 200-এর কাছাকাছি আত্মঘাতী ড্রোন উৎপাদন করতে পারে। একটা জিনিস কল্পনা করে দেখুন, যদি এমন কিছু ঘটে যে একদিনে প্রায় 200 আত্মঘাতী ড্রোন তারা নির্মাণ করতে পারল, এবং এক্ষেত্রে যদি তারা 1 থেকে 2000 আত্মঘাতী ড্রোন ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে বা সার্চ করে, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা তার কিছু করার থাকে বলে মনে হয় না। এমনিতেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল। রাশিয়া প্রতিনিয়ত তাদের হাই সফিস্টিকেটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বিমান হামলার মাধ্যমে বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে, সেটি ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দার এম হোক অথবা ক্রুজ মিসাইল 101 বা ক্রুজ মিসাইল 105 বা ক্যালিবার ক্রুজ মিসাইল হোক না কেন, সেগুলোকে এত ভিড়ের মাঝে ইন্টারসেপ্ট করা এক কথায় অসম্ভব। আপনার দিকে যদি 500-600 ক্ষেপণাস্ত্র বা আত্মঘাতী ড্রোন একসাথে ছুটে আসে, তাহলে কোনটা আত্মঘাতী ড্রোন আর কোনটা ক্ষেপণাস্ত্র এটা তো আইডেন্টিফাই করার ক্ষমতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাঝে মধ্যে থাকে না। সুতরাং তাদের র্যান্ডমলি ফায়ার করতে হয়, এবং কোনটা পড়লো আর কোনটা পড়লো না, প্রকৃত সত্য হলো এগুলো দেখার মতো প্রযুক্তিগত সক্ষমতা বা সময় কোনোটি ইউক্রেনের আছে কিনা সন্দেহ আছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী বা তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। বন্ধুরা, যতই সাফল্য লাভ করুক না কেন, পুরোপুরিভাবে তাদের রুখে দেওয়া সম্ভব নয়। হয়তো একটা অংশ রুখে দিল, বাকি অংশ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলো, আর এ কারণেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা কঠিন। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীরা ধ্বংসস্তূপ থেকে সবকিছু ছড়াচ্ছে। সম্ভবত তার অভ্যন্তরে কেউ চাপা পড়ে আছে কিনা সেটিই হলো দেখার বিষয়। বন্ধুরা, দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে রাশিয়া বর্তমানে আবার যে ঝড়ো হামলা শুরু করেছে, তার ব্যাপ্তি একটির চেয়ে আরেকটি পূর্বের মাত্রায় ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পরবর্তীতে যে হামলা চালানো হচ্ছে তার ক্যালিবার এবং তার শক্তিমত্তা পূর্বেরটির চেয়ে বেশি। আর এভাবে চলতে থাকলে মূলত এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে রাশিয়াকে কিভাবে ঠেকাবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা হয়তো কোনো এক সময় ইউক্রেনের হাতে থাকবে না। বন্ধুরা, ইউরোপ মাথা চাপড়াচ্ছে, আমেরিকা সাহায্য দিতে গড়িমসি করছে। পুরো ব্যাপারটি এভাবেই এগিয়ে যাচ্ছে। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা। সর্বশেষ তেমনই হলো বলে মনে করা হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর এমন দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক হামলা নাকি দেখাই যায়নি।
28শে সেপ্টেম্বর রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে এমন তাণ্ডব চালিয়েছে যেটি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্ধুরা, পূর্বে আপনাদের জানিয়েছিলাম আক্রমণের প্রাথমিক পর্যায়ে। এখন সর্বশেষ আপডেট হলো, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 4 জনের মতো মারা গেছে, 10 জনের মতো আহত হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার আকাশে ধ্বংসস্তূপ, ক্ষেপণাস্ত্রের খণ্ড দেহ, তারই সাথে ধ্বংসস্তূপের চিহ্ন প্রমাণ দিচ্ছে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। চারিদিকে ঘর বাড়ি, শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন আবাসিক ভবন সব ধ্বংস হয়ে গেছে। এমন হামলার পর মূলত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আরও ভয়াবহ রকমের সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে। 28শে সেপ্টেম্বর চালানো এই হামলা অনেকদিন পর একটি বৃহত্তর হামলার অনুপাত নির্দেশ করে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? মিস্টার ভ্লাদিমির পুতিন জাতিসংঘের যে আলোচনা বা সমালোচনা যাই হলো না কেন, এটিকে তিনি কোনো পাত্তাই দেননি। জাতিসংঘে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যাভরভ সুস্পষ্টভাবে হুমকি প্রদানের মাধ্যমে যে সুস্পষ্ট বাণী শুনিয়েছেন, সেটি যদি বিশ্লেষণ করা যায় তা হচ্ছে ন্যাটোকে এবং ইউরোপকে তিনি সাবধান করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যদি তাকে পূর্ব ইউরোপীয় সীমান্তে কোনো যুদ্ধবিমান ভিত্তিক অবস্থান দিয়ে উস্কানি প্রদান করা হয় অথবা ভয় দেখানোর চেষ্টা করা হয়, তার ফলাফল বা পরিণতি হবে ভয়াবহ। অর্থাৎ পুরোপুরি পূর্ব ইউরোপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি পরিপূর্ণ দায় চাপিয়েছেন সম্পূর্ণ ইউরোপের উপরে। বন্ধুরা, যাই হোক, এই হামলার সর্বশেষ আপডেটের ব্যাপারে আপনাদের বলছিলাম। চরম বাস্তবতা হলো, রয়টার্সের প্রতিবেদনে বা এক ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনার শিল্প কারখানা থেকে শুরু করে ঘর বাড়ি কিছুই আর এই মুহূর্তে অক্ষত নাই। সর্বশেষ 4 জনের মৃত্যু এবং 10 জনের আহতের ব্যাপারটি তাদের তরফ থেকে অবশ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের তরফ থেকে এটি করা হলেও এটি সময়ের সাথে সাথে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, রাশিয়া বর্তমানে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের মতো দেশটিকে তছনছ করে দিতে চাইছে। অনেকদিন ধরেই তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব পূর্বাঞ্চলীয় সম্পূর্ণ শহরগুলো দখল করা। মিস্টার ভ্লাদিমির পুতিনের সর্বশেষ বিধ্বংসী এই হামলার ভয়াবহ তাণ্ডব দেখলে আপনি সে ব্যাপারে স্পষ্ট হবেন। বন্ধুরা, রাশিয়ার তরফ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে তারা সাধারণ নাগরিকদের জীবন, ঘরবাড়ি বা সম্পদ বা মালামাল এগুলোকে টার্গেট করে হামলা চালায়নি। রাশিয়ার মূল হামলার লক্ষ্যবস্তুগুলো থাকে ইউক্রেনের সামরিক অবস্থান। তবে ইউক্রেনের তরফ থেকে এটিও অস্বীকার করা হয়েছে, সামরিক বা বেসামরিক যাই হোক না কেন, সর্বশেষ পর্যায়ের হামলায় বেসামরিক নাগরিক মারা যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ক্ষেত্রে। বন্ধুরা, এই ধরনের হামলা এক প্রকার যুদ্ধ অপরাধ বলে দাবি করেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। এবং একটা ব্যাপার নিশ্চিত যে আসলে যতদিন না পর্যন্ত আমেরিকা কর্তৃক ইউক্রেনকে প্রচণ্ড পরিমাণে সামরিক সহায়তা অব্যাহত রাখা হবে, ততদিন পর্যন্ত বা ততদিনের আগ পর্যন্ত রাশিয়া তার মাসল প্রকৃতভাবেই প্রদর্শন করতে পারবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই যে ভ্লাদিমির পুতিন দমে যাবে, এটি আসলে আমার কাছে মনে হয় না। দেখা যাক সর্বশেষ পর্যায়ে কী ঘটে।